হ্যালো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ইতিহাস আছে তোমরা অবশ্যই দেখো। তোমাদেরকে এই বছর প্রজেক্ট দেওয়া হচ্ছে না, তোমাদেরকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে। তাই তোমাদের প্রজেক্টের মতো তোমাদের কাছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভালো করে উত্তর লিখো তোমরা অবশ্যই 20 পাবে। আর যে এখনও অনেক স্কুলে এটা দেওয়া হয়নি মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আবার অনেক স্কুলতে দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে এটা বোর্ডের তরফ থেকে প্রশ্ন, অতএব তোমরা একটু ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। উত্তর সহ আমি এখন তোমাদের কাছে পুরো আলোচনা করব। দেখো, তোমাদের পার্ট 1-এ ইতিহাসে এখানে 4টা প্রশ্ন আছে। ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ঐতিহাসিক মিউজিয়াম, সামরিক মিউজিয়াম, বিজ্ঞান মিউজিয়াম আর ভ্রাম্যমাণ মিউজিয়াম এর কার্যগত এবং বৈশিষ্ট্যগত পার্থক্য উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। আর তৃতীয় প্রশ্ন আছে পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের তুলনামূলক আলোচনা করো। দেখো, চতুর্থ প্রশ্ন আছে তোমাদের ছকের মধ্যে। দেখো প্রশ্নটা, পৌরাণিক কাহিনী, লোককথা, স্মৃতিকথা, কিংবদন্তি এগুলি বৈশিষ্ট্য, উদাহরণ আর ইতিহাস নির্মাণের ভূমিকা। তাহলে বুঝতে পারছো তোমাদের পার্ট 1-এর 4টা প্রশ্ন আছে। দেখো, তাহলে তোমাদের সামনে প্রথম প্রশ্ন উত্তরটা তোমাদের ডিসকাস করছি। দেখো, প্রথম প্রশ্ন উত্তরটা আছে। দেখো, প্রশ্নটা তোমাদের ছিল কি ছিল, ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো, এই প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই বইতে। দেখো, এখানে তোমরা পয়েন্ট করবে। দেখো, যেটা প্রশ্নতে আছে ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি, সেটা বলে তোমরা পয়েন্ট করবে। তারপরে দেখো, তোমরা 1 নম্বর পয়েন্ট করবে মানব সমাজের সর্বাঙ্গীন বিকাশের আলোচনা। প্রাক আধুনিক ইতিহাস ছিল রাজনৈতিক ইতিহাস, মূলত রাষ্ট্র, রাজা, যুদ্ধ ইত্যাদিকে কেন্দ্র করে ইতিহাস রচনাই ছিল প্রাক আধুনিক ইতিহাস রচনার পদ্ধতির বৈশিষ্ট্য। রেনেসাঁ উদ্ভূত মানবতাবাদের প্রভাবে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতিতে মানব সমাজ ও সভ্যতাকে গুরুত্ব দেওয়া হয়। ফলে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি সমস্ত কিছুই স্থান পায় ইতিহাসে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা শুনে শুনে লিখেও নিতে পারো। দেখো, দ্বিতীয় পয়েন্ট আছে মৌলিক সূত্র অনুসন্ধান। আধুনিক ইতিহাস লেখন পদ্ধতিতে ঘটনা কিভাবে ঘটেছিল এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন মৌলিক সূত্র যেমন প্রত্নসামগ্রী, সাহিত্য, লোককাহিনী, প্রত্যক্ষদর্শীর বিবরণ ইত্যাদি অনুসন্ধানে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। দেখো, তৃতীয় পয়েন্ট আছে তথ্যের উপর গুরুত্ব প্রদান। ঐতিহাসিক এবং ইতিহাসের তথ্য হলো একে অপরের পরিপূরক। মৌলিক উপাদান থেকে ঐতিহাসিক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সেগুলিকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে যাচাই করেন। তিনি তথ্য যাচাইয়ের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তথ্যগুলোকে বিশ্লেষণ করে। দেখো, চতুর্থ পয়েন্ট দেখো ঐতিহাসিক ঘটনার নির্বাচন। দেশ বা সমাজের সমস্ত ঘটনাই ঐতিহাসিক ঘটনা নয়। যে কোনো ঘটনার গুরুত্ব উপলব্ধি করে সঠিক তথ্য নির্বাচন করাই ঐতিহাসিকের প্রধান কর্তব্য। আবার বর্তমানে কোনো ঘটনা ভবিষ্যতে ঐতিহাসিক ঘটনা হয়ে উঠতে পারে কি না তা অনুধাবন করে সেই তথ্য সংগ্রহ করে রাখাও ঐতিহাসিক দক্ষতার উপর নির্ভর করে। দেখো, তাহলে পঞ্চম পয়েন্ট কী আছে, ধারাবাহিক ও কালানুক্রমিক বিবরণ। ধারাবাহিকতা ও কালানুক্রম বজায় রেখে ঐতিহাসিককে ইতিহাস রচনা করতে হয়, তা না হলে ইতিহাস মূল্যহীন হয়ে পড়বে। দেখো, ষষ্ঠ পয়েন্ট আছে অতীত ও বর্তমানের মধ্যে সেতু। ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ। যে ইতিহাসে নতুন কোনো চিন্তাধারার সন্ধান পাওয়া যায় না সেই ইতিহাস ঘটনাপঞ্জির বিবরণ ছাড়া আর কিছু নয়। ইতিহাস চর্চায় অতীতের ঘটনাকে বিশ্লেষণ করতে হয় বর্তমানের আলোয়। ঐতিহাসিক 2 বা তার অধিক ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপনের দ্বারা ইতিহাস পুনর্নির্মাণ করে থাকে। দেখো, সপ্তম পয়েন্ট আছে কার্যকারণ পদ্ধতি অনুসরণ। ঐতিহাসিক ঘটনার পিছনে কার্যকারণ নির্ধারণ করা আধুনিক ঐতিহাসিকদের অন্যতম কর্তব্য। ইতিহাসে কোনো ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, ঘটার ফলে কি হলো ইত্যাদি প্রশ্নগুলি ইতিহাস রচনার সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে তোমরা বুঝতে পারছো। দেখো, তাহলে লাস্ট পয়েন্ট আছে অষ্টম পয়েন্ট, তোমরা লাস্ট পয়েন্টটা করে লিখে নাও। মূল্যায়ন পদ্ধতি। ইতিহাসে ঘটনাবলীর মূল্যায়ন কাম্য। ইতিহাস থেকে মূল্যায়ন ও সিদ্ধান্তকে বাদ দিলে ইতিহাসের প্রকৃত চরিত্র ক্ষুণ্ণ হয়, যদিও র্যাঙ্কে তা মানেননি। তাহলে বুঝতে পারছো প্রথম প্রশ্নের উত্তরটা।
দেখো তাহলে এবার দ্বিতীয় প্রশ্নটা তোমাদের কাছে কি আছে, ঐতিহাসিক মিউজিয়াম, সামরিক মিউজিয়াম, বিজ্ঞান মিউজিয়াম আর ভ্রাম্যমাণ মিউজিয়ামের কার্যগত বৈশিষ্ট্যগত পার্থক্য উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। দেখো তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, এটা তোমাদের বইতে পুরো নেই, সহায়িকা বইতে, তাই তোমাদের সামনে লিখে আমি উপস্থাপন করছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখেও নিতে পারো। দেখো দ্বিতীয় প্রশ্ন উত্তরটা তোমরা এরকম করে মিউজিয়াম, কার্যগত এবং বৈশিষ্ট্য পার্থক্য আর উদাহরণ তোমরা এরকম করে মানে তোমরা হেডলাইনটা দিবে, তাহলে বুঝতে পারছো। তারপরে তোমরা এরকম করে মিউজিয়ামের জায়গায় ঐতিহাসিক মিউজিয়াম, তারপরে যে পরের মিউজিয়ামটা আছে সেটা দিবে, আর কার্যগত পয়েন্ট করে এরকম উদাহরণটা দিবে। দেখো মিউজিয়াম, প্রথম পয়েন্ট হলো ঐতিহাসিক মিউজিয়াম। দেখো ঐতিহাসিক মিউজিয়ামে কী হবে, কোনো বিশেষ অঞ্চল কিংবা বিশেষ গোষ্ঠীর সম্প্রদায়ের নিদর্শন সযত্নে সংরক্ষিত হয়। এই ধরনের জাদুঘরে মূলত প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো সংরক্ষণের উপর জোর দেওয়া হয়। দেখো উদাহরণ কী হবে, হাজারদুয়ারি একটি ঐতিহাসিক মিউজিয়াম, তাহলে 1 নম্বর হয়ে গেল পয়েন্ট। দেখো 2 নম্বর হলো সামরিক মিউজিয়াম। সামরিক মিউজিয়ামে কোনো দেশের সামরিক বাহিনী ও যুদ্ধ সংক্রান্ত নানা নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এই জাদুঘরে যুদ্ধকালীন অস্ত্রশস্ত্র, সেনাদের পোশাক প্রদর্শনের ব্যবস্থা করা হয়। দেখো তারপরে তাহলে উদাহরণটা কি আছে, তোমরা উদাহরণটা দিবে কানাডিয়ান ওয়ার মিউজিয়াম। তারপরে দেখো তৃতীয় আছে বিজ্ঞান মিউজিয়াম। বিজ্ঞান মিউজিয়ামে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন, বিজ্ঞানে অগ্রগতি, বিস্ময় প্রভৃতি বিষয় নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে। বিভিন্ন বিজ্ঞান জাদুঘর আবার বায়ুমান, রেলপথ, কম্পিউটার, পদার্থবিদ্যা প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করে। দেখো উদাহরণ কি দিবে, শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলো একটি বিজ্ঞান জাদুঘর। তাহলে বুঝতে পারছো 3 নম্বর তোমাদের বিজ্ঞান মিউজিয়াম হয়ে গেল। তারপরে দেখো চতুর্থ পয়েন্ট আছে ভ্রাম্যমাণ মিউজিয়াম। দেখো কোনো চলমান যানবাহনের মাধ্যমে নানান জায়গায় ঘুরে ঘুরে ঐতিহাসিক নিদর্শনসমূহ প্রদর্শন করা হয়, ফলে প্রত্যন্ত অঞ্চলে মানুষও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখার সুযোগ পায়। তাহলে বুঝতে পারছো, তাহলে উদাহরণ কী দিবে, 2011 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনীকে কেন্দ্র করে ভারতীয় রেল একটি ট্রেনে জাদুঘর তৈরি করে। তাহলে বুঝতে পারছো তোমরা 4টা মিউজিয়ামে এরকম করে ছক আকারে তোমরা দিবে। এই যে দেখতে পাচ্ছ ঐতিহাসিক মিউজিয়াম, তারপরে সামরিক মিউজিয়াম আলোচনা করলাম, তারপরে দেখো বিজ্ঞান মিউজিয়াম, তারপরে দেখো লাস্টে হলো ভ্রাম্যমাণ মিউজিয়াম। দেখো তাহলে হলো তৃতীয় প্রশ্নটা কি আছে, পেশাদারি ইতিহাস আর অপেশাদারি ইতিহাসের তুলনামূলক আলোচনা করো। তাহলে এই প্রশ্নটা উত্তর তোমাদের সামনে তাহলে আলোচনা করছি। দেখো পেশাদারি ইতিহাস আর অপেশাদারি ইতিহাস। দেখো প্রশ্নতে তোমাদের আছে হলো পেশাদারি ইতিহাস অপেশাদারি ইতিহাসের তুলনামূলক আলোচনা। দেখো সহায়িকা বইতে এখানে যেহেতু আছে আগে পয়েন্ট অপেশাদারি, তারপরে আছে পেশাদারি, কিন্তু তোমরা যেহেতু প্রশ্নতে পেশাদারি ইতিহাসটা আগে আছে তাই তোমরা আগে দিবে, পেশাদারি ইতিহাসটা আগে লিখবে। দেখো তাহলে পেশাদারি ইতিহাস কি, পেশাদারি প্রকৃতি বিষয় বলে পয়েন্ট করবে প্রকৃতি, তারপরে পেশাদারি যেহেতু এই প্রথমে হবে, তারপরে অপেশাদারি করবে যেহেতু প্রশ্নতে আছে। দেখো তাহলে পেশাদারি ইতিহাস বাস্তবধর্মী, কারণ ঐতিহাসিক ভিন্ন ভিন্ন তথ্যের সমাহার থেকে তথ্যটিকে খুঁজে বের করে বিচার বিশ্লেষণের মাধ্যমে তার নির্যাস তৈরি করে। তারপরে দেখো অপেশাদারি ইতিহাস কি, অপেশাদারি ইতিহাস কল্পনাসই, অর্থাৎ এই ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের বিচার বিশ্লেষণের উপর ততটা জোর দেওয়া হয় না। তারপরে দেখো দ্বিতীয় উপাদান বলে পয়েন্ট করবে, পেশাদারি ইতিহাস প্রাথমিক উপাদানের উপর নির্ভরশীল, আর অপ্রথাগত বিভিন্ন ইতিহাসমূলক উপাদান যেমন লোককথা, পুরাণ, কিংবদন্তি, বীরগাথা ইত্যাদি উপর অপেশাদারি ইতিহাস নির্ভরশীল। তাহলে 2টো পয়েন্ট তোমাদের হয়ে গেল। তারপরে দেখো আরও পয়েন্ট তোমাদের দিতে হবে। দেখো এবার পয়েন্ট দেবে তোমরা সীমাবদ্ধতা। পেশাদারি ইতিহাস অতীতের কাহিনীর উপর নির্ভরশীল হলো এই ইতিহাস আমাদের ভবিষ্যতে কি ঘটতে পারে তার একটি ধারণা বা ইঙ্গিত দেয়, ফলে আমাদের ভবিষ্যতে সমস্যার সমাধান করা অধিকতর সহজ হয়। তাহলে দেখো অপেশাদার ইতিহাসের উপাদানগুলো ব্যবহার সমকালের মধ্যেই সীমাবদ্ধ, এগুলি ভবিষ্যতে উপাদান হিসাবে গ্রহণীয় নয়। দেখো তারপরে চতুর্থ পয়েন্ট কী দিবে, ইতিহাস চেতনার অভাব। পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে ঐতিহাসিক বিভিন্ন ঘটনার ঐতিহাসিক উৎস ও তথ্য যাচাই করে এবং সুসংবদ্ধ পদ্ধতি ব্যবহার করে যথার্থ ইতিহাস রচনা করেন বলে
এটি ইতিহাসগত চিন্তা, ভাবনা, চেতনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, অপেশাদার ইতিহাসের উপাদানগুলি সমকালীন তথ্য জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও ইতিহাসগত চিন্তা, ভাবনা ও চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো, লাস্ট দুটো পয়েন্ট তোমরা দিয়ে দিবে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব। দেখো, পেশাদারি ইতিহাস রচনায় অর্থনীতির পাশাপাশি মানুষের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি জীবনকেও গুরুত্ব প্রদান করা হয়। আর অপেশাদারি ইতিহাস রচনায় অর্থনৈতিক ভূমিকা ততটা গুরুত্বপূর্ণ নয়। দেখো, তারপরে ভৌগোলিক অবস্থান পয়েন্ট দিবে। পেশাদারি ইতিহাসে ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়, আর অপেশাদারি ইতিহাসে ভৌগোলিক অবস্থানকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তৃতীয় প্রশ্ন আলোচনা করলাম। তারপরে দেখো, চতুর্থ প্রশ্ন আছে। দেখো, চতুর্থ প্রশ্ন তোমরা বইয়ে পাবে না, মানে সহায়িকা বইতে রেডিমেড তোমরা পাবে না। তাই দেখো, এইটাও তোমাদের অ্যান্সার লিখে দেওয়া হলো। দেখো, এরকম বলে তোমরা পয়েন্ট দিবে। একটা হলো বৈশিষ্ট্য, একটা উদাহরণ, আর একটা হলো ইতিহাস নির্মাণে ভূমিকা। যেহেতু ছকের আকারে প্রশ্ন আছে, দেখো তাহলে প্রথম আছে পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী, তাহলে বৈশিষ্ট্য কী? পৌরাণিক কাহিনী মূল চরিত্রগুলি অলৌকিক শক্তির অধিকারী দেবদেবীগণ। দেখো, দ্বিতীয় পয়েন্ট দিবে পৌরাণিক কাহিনী সমাজের প্রচলিত ধর্ম ও বিধিনিয়মগুলোকে স্বীকৃত দেয়। তাহলে বুঝতে পারছো। আর উদাহরণ দিবে মহাকবি কালিদাসের কাহিনী, আর দ্বিতীয় উদাহরণ দিবে রোমান পুরাণের রোমুলাসের কাহিনী। তারপরে দেখো, ইতিহাস নির্মাণে ভূমিকা পয়েন্টে তোমরা লিখবে পৌরাণিক কাহিনীগুলোতে অতীত ইতিহাসের বহু সত্য ও যথার্থ উপাদান লুকিয়ে থাকে। পৌরাণিক কাহিনীগুলো ইতিহাসে ধারাবাহিকতা রক্ষা করে। তাহলে বুঝতে পারলে। তাহলে দেখো, দ্বিতীয় পয়েন্ট দিবে লোককথা। লোককথা সাধারণত শিশু ও কিশোরীদের জন্য রসদ থাকে। এটা হলো বৈশিষ্ট্যর পয়েন্ট বলছি। তারপরে দেখো, দ্বিতীয় পয়েন্ট দিবে লোককথা বর্ণনায় মানুষের প্রাত্যহিক জীবনে দেখো বিভিন্ন সাধারণ ঘটনাবলীকে গুরুত্ব দেওয়া হয়। যেহেতু এটা জায়গা হয়নি তাই পরের পেজে লেখা হয়েছে। দেখো, তারপরে উদাহরণ কি দিবে? 7 ভাই চম্পা, দ্বিতীয় দিবে আলিবাবা ও 40 চোর। দেখো, তারপরে দেখো, এটা ইতিহাস নির্মাণে ভূমিকা। ওখানে কী লিখবে? লোককথার গল্পগুলি মানুষকে যুগের পর যুগ ধরে আনন্দ দান করছে। যে যুগে বিজ্ঞানে বিশেষ উন্নতি ঘটেনি বা শিক্ষার প্রসার ঘটেনি সে যুগের লোককথার গল্পগুলি ছিল মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম। তাহলে আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, 3 পয়েন্ট আছে স্মৃতিকথা। দেখো, স্মৃতিকথা তাহলে বৈশিষ্ট্য কী লিখবে? প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো স্মৃতিকথার প্রধান বৈশিষ্ট্য। স্মৃতিকথাগুলো সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লিখিত বলে এগুলি সর্বদাই উত্তম পুরুষে লেখা হয়। তাহলে বুঝতে পারলে। তারপরে দেখো, উদাহরণ দিবে আশালতা সরকারের স্মৃতিকথা, আর 2 নম্বর পয়েন্ট দিবে মান্না দের স্মৃতিকথা। তারপরে দেখো, ইতিহাস নির্মাণের ভূমিকা। ওখানে লিখবে স্মৃতিকথা ইতিহাস রচনা অন্যতম উপাদান। বিভিন্ন স্মৃতিকথা বিভিন্ন ঐতিহাসিক এই ঘটনার মূল্যবান উপাদান হিসেবে কাজ করতে পারে। তাহলে বুঝতে পারছো। দেখো, তারপরে চতুর্থ পয়েন্ট দিবে কিংবদন্তি। বৈশিষ্ট্য পয়েন্ট করবে ইতিহাস নির্ভর কাহিনী, প্রেম বিরহ সম্পর্কিত কাহিনী, পরী বা ভূতপ্রেতের কাহিনী ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা কিংবদন্তির বিষয়বস্তু। তারপরে দেখো, দ্বিতীয় পয়েন্ট করবে কিংবদন্তি হলো ইতিহাসে অপক্ষ ফসল, বিস্ময় ও কল্পনা কিংবদন্তির প্রেক্ষাপটে অত্যন্ত সক্রিয়। তারপর উদাহরণ কী দিবে? কিংবদন্তি রামচন্দ্র, আর দ্বিতীয় দিবে হারকিউলিস, বা আরও অনেক উদাহরণ আছে, শ্রীকৃষ্ণ আছে, আরও অনেক আছে। তারপরে দেখো, ইতিহাস নির্মাণের ভূমিকা। ওখানে লিখবে কিংবদন্তিগুলি ঐতিহাসিক যুগের ঘটনা এবং ব্যক্তিত্ব সম্পর্কে আংশিক ধারণা তুলে ধরতে সাহায্য করে। তাহলে বুঝতে পারছো তোমরা। দেখো, তাহলে এই প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করে দিলাম। তাহলে তোমাদের যেটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1-এর তোমাদের 4টা প্রশ্নই আলোচনা করা হয়ে গেছে। তাহলে তোমাদের দ্বিতীয় পার্ট 2-এর আলোচনা করা হবে পরের ভিডিওতে। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো।